হ্যালো ওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন। আর কষ্ট করে এই যে জায়গায় সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করবেন আর কি। একটু হাতটা নড়াবেন, ব্যায়ামও হবে, হাতের ব্যায়ামও হবে, মাসলগুলি একটু রিল্যাক্স হবে যদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন। আচ্ছা, বিএনপির এই মির্জা ফখরুল সাহেব, উনি কাজটা কি করলেন? এটা কোনো কাজ করলেন? নিজের বডি দিয়ে গার্ড দিতে হাজির হয়ে গেলেন নিউ ইয়র্কে স্যার ইউনুসের সাথে উনার বডিগার্ড হিসেবে। এটা কোনো কথা? আই কাইন্ড লাইক হিম। বিএনপির মধ্যে যত নেতা আছেন, ওনাদের মধ্যে সবচেয়ে সোবার মানুষ মনে হয় আমার এই ফখরুল সাহেবকে। সজ্জন ব্যক্তি, একজন ভদ্র মানুষ, খুব সুন্দর করে কথা বলেন, সবসময় সুন্দর সুন্দর করে কথা বলেন, মাঝে মধ্যে রেগেও যান। রেগে গেলে তখন একটু কিউট লাগে, বাট আলটিমেটলি উনাকে আমার অনেক সোবার মনে হয় অন্যান্যদের চাইতে। হ্যাঁ, আমার কারণে উনি অনেক প্যারা খায়, অতীতেও খেয়েছেন, মানে অনেক পেন দিয়েছে উনাকে, বাট ওগুলি তো এক ধরনের ভালোবাসা। ভালোবাসা থেকে উনাকে পেইন টেন দিতাম আর কি, এখনও দেই একটু একটু করে। কিন্তু উনি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে তো সজ্জন ব্যক্তি, রাইট? মানে সোবার, অনেক সোবার, একটু সুশীল সুশীল ভাব আছে। আবার পলিটিক্যাল কথাবার্তা বললেও অনেক একটু লাইনঘাট বুঝে বলেন, মাঝে মধ্যে বেলাইনে বলেন, মাঝে মধ্যে লাইনে বলেন আর কি। মতো তো বিএনপির মধ্যে উনি অনেক অত্যাচারিত, মানে তারেক সাহেব, মানে তারেক ভাইয়াও তারা অত্যাচারের উপরে রাখে, সবার কাছ থেকে একটা প্রেশারে থাকে। বেচারার জন্য আমার অনেক কষ্ট হয়। উনার একটা ইমেজ ছিল আমার মতে, উনার একটা পার্সোনালিটি আছে, সেটা যেভাবে হোক না কেন, এখন যত অ্যাডভার্সারিজ হোক, যতই বিএনপির মানে অপোজিশন বা বিএনপির নেতা হোক না কেন, ওনার একটা নিজস্ব ইমেজ আছে, পার্সোনালিটি আছে, অবশ্যই আছে। এতদিন ধরে পলিটিক্স করছেন, এতদিন ধরে ক্ষমতায়ও ছিলেন। সো দেয়ার আর লট অফ গুড থিংস অ্যাবাউট হিম, রাইট? অফকোর্স। কিন্তু এই কামটা উনি কী করলেন? মানে ইউনুস সাহেবের বডিগার্ড হিসেবে বিএনপির একজন এত বড় নেতা চলে গেলেন জাস্ট মানে গার্ড দেওয়ার জন্য। ফখরুল সাহেবের পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু অনেক লম্বা, রাইট? এবং ওনার পলিটিক্যাল ক্যারিয়ার আমি যতটুকু দেখেছি আর কি, আমার দেখার এই টাইমলাইনের মধ্যে, আমার মনে হয় আমি কখনো ওনাকে এতটুকু ছোট হতে দেখি নাই, এত অপমানিত হতে দেখি নাই, মানে এত লো তে নামতে দেখি নাই, মানে রিয়েলি স্টুপড লো। ইউনুস ইউনুস সাহেবের বডিগার্ড হিসেবে উনি কিন্তু আমেরিকায় গিয়েছেন, নট ফর এনিথিং এলস। এর আগে যখন ফখরুল সাহেব একবার জাতিসংঘের সদর দপ্তরে গিয়েছিলেন, অনেক আগে ওনাকে ঢুকতে দেয় নাই, কোনো না কোনো কারণে ওনাকে ঢুকতে দেয় নাই। আর এবার শেষমেশ স্যার ইউনুসের লেজ ধরে ধরে গেলেন নিউ ইয়র্কে, তাও উনার বডিগার্ড হিসেবে। এটা কোনো কথা? মানে এটা তো বিএনপির জন্য চরম অপমানজনক, এটা তারেক ভাইয়ার জন্য চরম অপমানজনক। তবে আমার মনে হয় এখানে ইউনো তারেক তারেক ভাইয়ার ব্যাপার মানে আছে, ইন্ধন আছে। তবে একজন ফখরুল সাহেবের মতো একজন সিনিয়র পলিটিশিয়ান বাংলাদেশের মানে পুরো পলিটিক্যাল ফিল্ডে, বিএনপি বলতে আমরা মূলত তো উনাকেই দেখেছি। তারেক মিয়া তো লন্ডনেই বসে থাকে, টিকটক ছাড়া মানুষটা, কিন্তু বিএনপির মানে একজন ফেস হিসাবে ফখরুল সাহেবই কিন্তু প্রমিনেন্ট ফেস। এইভাবে অপমান করা একজন এত বড় পলিটিক্যাল লিডার, এটা না আমারই গায়ে লাগছে। মানে শেষমেশ বডিগার্ড হিসেবে, ঠিক আছে, অন্যান্য ছোট দলের জামাত শিবিরের লোকজনকেও বডিগার্ড হিসেবে নিয়ে গেছে, আই আন্ডারস্ট্যান্ড, ছোটোখাটো দল, জামাত শিবির, ডাজন্ট ম্যাটার, এভাবে উড়ে যাবে। কিন্তু বিএনপির ফখরুল সাহেব শেষমেশ বডিগার্ড, এটা কোনো কথা? মানে একটু প্লেনে চড়ে বিজনেস ক্লাসে করে গেল, তার মানে এই না যে সে বডিগার্ড না, রাইট? আমি প্রতিদিন একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে যে বিএনপি শুধু নিচের দিকে নামতে থাকে কেন, উপরের দিকে উঠতে পারে না কেন? নামতেই থাকে, নামতেই থাকে, নামতেই থাকে। ক্ষমতার জন্য সব কিছু করতে রাজি, ক্ষমতার জন্য পা চাটতে রাজি, ক্ষমতার জন্য একসময় জামাত শিবিরের পা চাটতে, এখন জামাত শিবির দিয়েছে একটা লাথি মেরে। এরপরে ক্ষমতার জন্য এখন ইউনুস সাহেবের পা চাটছে, ক্ষমতার জন্য জঙ্গি সন্ত্রাসীদের পা চেটেছে, ক্ষমতার জন্য গ্রেনেড হামলা করেছে, মানুষ হত্যা করেছে, এখন চাঁদাবাজি করতে গিয়ে মানুষ মেরে ফেলছে পাথর চাপা দিয়ে। নিচে নামতে 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 আর কত নিচে নামবে? এর চেয়ে তো নিচে আর নামা যায় না। ফখরুল সাহেবের মতো একজন লিডারকে, ফখরুল সাহেবের মতো একজন মানে এরকম বিএনপির মেইন ফেস, তাকে শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের বডিগার্ড হয়ে আমেরিকা যেতে হইলো। বারবার একই কথা বলার পিছনে কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি না, আমার বলার কোনো ভাষা নাই যে আমি কি বলবো। নিউ ইয়র্কের অবস্থা দেখেছেন, রাইট? ডক্টর ইউনুস এবং তার বডিগার্ড সহ, মানে ফখরুল সাহেবরা সহ সবাই এখনও পৌঁছেছে কিনা আমি জানি না, বাট নিউ ইয়র্কের রাস্তা কিন্তু গরম। বাঙালি কিন্তু নিউ ইয়র্কের রাস্তা
ভালোই গরম করে রেখেছে। কোন দিকে কী কী করে রাখছে দেখলাম। ওই যে আমাদের আগের উবার মাসুম হতে শুরু করে উবার ড্রাইভার যারা অ্যাক্টিভিজম করতো তাদেরকে দৌড়ের উপর আর মায়ের উপর রাখতেছে অলরেডি। আমি নিউ ইয়র্কে হিউজ, মানে লন্ডনে যেটা হয়েছে নিউ ইয়র্কে তার ডাবল হচ্ছে মনে হচ্ছে। এবং মোটামুটি আমেরিকাতে তো মোটামুটি সবার একটা আইডিয়া আছে, অ্যাটলিস্ট যাদের যেখানে যাচ্ছে মিট করতে সেখানে সবারই একটা আইডিয়া আছে যে এই ইউনুস কী জিনিস, ইউনুস বাংলাদেশে গত 1 বছরে কী করেছে, জঙ্গি সন্ত্রাসীদের কী করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো ইউনুস সাহেব বডিগার্ড হিসেবে ওই ফখরুল সাহেবকে নিয়ে গেছেন, আর টেরোরিস্ট জঙ্গির ডিসপ্লে হিসেবে কিন্তু জামাত শিবিরের নেতা একটারে নিয়ে গেছে। সে জঙ্গিদেরকে নিয়েই ঘুরছে। সেখানে আমি অবশ্যই ফখরুল সাহেবকে ফেলতেছি না, জঙ্গি গ্রুপ, উনি বডিগার্ড গ্রুপে আছেন। কিন্তু এই যে ইউনুস সাহেবের এই ডিসপ্লেটা পুরা সবার কাছে যিনি যেটা দেখাতে চাচ্ছেন যে দেখো আমি আসছি, আমার সাথে আমার 4টা চামচাকে নিয়ে আসছি, বিএনপির একজন এত বড় নেতাও আমার চামচা, ওরাও আমার চামচা, আমার 4টা চামচাকে বডিগার্ড হিসেবে নিয়ে আসছি, দেখছো আমার হারমোনিটা কতটুকু, আমি সবাইকে এক করে রাখতে পারছি, আমার কথা সবাই শুনে। সো আমি যেটা বলবো এটা করবে। এরপরে হয়তো নিউ ইয়র্কে গোপন কোনো মিটিং হবে যেখানে ওই যে বার্মা অ্যাক্ট ওইটা নিয়ে একটু কথাবার্তা হবে। সেটা অনেক আগে একটা বার্মা অ্যাক্ট হয়েছিল আমেরিকাতে, ইন্দো প্যাসিফিক পলিসি বা এই সমস্ত এগুলি নিয়ে বাংলাদেশে বেস করা, নেভাল বেস করা, ব্লা ব্লা ব্লা। এরপরে রোহিঙ্গা ইস্যু নিয়ে এইগুলি নিয়ে একটা মিটিং হবে গোপনে সাইড লাইনে। সেই মিটিংয়ে হয়তো ইউনুস সাহেব বলবেন যে এই যে দেখো আমার 4টা চামচাকে নিয়ে আসছি, তোমাদের কোনো টেনশন নেই, এদেরকে আমরা ক্ষমতায় বসাবো, তোমাদের যা করার করবো, তোমরা আমাদের দেশ কিনো, নো প্রবলেম, আমাকে আমার টাকাটা দিয়ে দিলে হবে, আমি তো চলে যাবো। বেসিক্যালি ইউনুস সাহেব কিন্তু আমেরিকা গিয়েছেন দেশকে বিক্রি যে করেছেন সেই বিক্রির মানে ফাইনাল ডিলটা করতে গেছেন। যদিও ওনার দেশ বিক্রি করার এই ফন্দিটা অনেক আগেই মানুষের হাতে ধরা পড়ে গেছে। এখন এখন ড্যামেজ কন্ট্রোল মোডে আছে। যারা দেশকে কিনতে চেয়েছিল তারা এখন একটু মানে এম্বারাসড, বিকজ সব কিছু বের হয়ে আসছে, তারা সেই ডিলে যাবে কিনা। কিন্তু ইউনুস স্যার খুব চেষ্টা করছেন যেন ওই ডিলটা থাকে কোনো রকমে আমেরিকার হাতে যদি গছিয়ে দেওয়া যায় বাংলাদেশের কোনো একটা পোর্ট বা একটা শহরকে, তাহলে সে এই যাত্রায় বেঁচে যায়। কারণ একবার যদি আমেরিকা বাংলাদেশে পেনিট্রেট করতে পারে, বাংলাদেশে ইউএস সোলজার বাংলাদেশের মাটিতে ল্যান্ড করতে পারে, দ্যাটস এনাফ, গুড এনাফ। কারণ তাইলে তার সেফ এক্সিট রেডি। কারণ এটা যদি এক্সিকিউট করতে না পারে তাহলে কিন্তু স্যার ইউনুসের কোনো সেফ এক্সিট নাই। আর ইউনুস সাহেব একমাত্র সেফ এক্সিট পাবেন যদি বাংলাদেশকে সাকসেসফুলি বিক্রি করে দিতে পারেন। কিন্তু ওইখানে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে এখন, কারণ মানুষ অনেক বেশি অ্যাক্টিভ, মানুষ অনেক বেশি কনসার্ন, ঘুরে ফিরে সব কিছু বারবার চোখের সামনে নিয়ে আসছে, ঘুরে ফিরে সব কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের কী অবস্থা হচ্ছে। এবং ইটস নো সারপ্রাইজ এগুলি এখন হচ্ছে। আমরা গত অনেক বছর ধরে এই সমস্ত কথাগুলি বলছিলাম যে ওয়েস্টার্ন একটা পাওয়ার বাংলাদেশে এটা করতে চাচ্ছে, ওইটা করতে চাচ্ছে, বাংলাদেশকে একটা কনফ্লিক্ট জোনে পরিণত করতে যাচ্ছে, একটা যুদ্ধ লাগিয়ে দিতে চাচ্ছে, অ্যান্ড অল দ্যাট। কেউ মানে শুনেও না শোনার ভান করতো। কিন্তু এখন ঠিকই বাংলাদেশ ওই স্টেজে পৌঁছে গেছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এমন একটা একটা কনফ্লিক্টের দিকে, একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা এতদিন ধরে ইউনুসকে মানে চারিদিক দিয়ে সাপোর্ট দিচ্ছিল, তারা আস্তে আস্তে ব্যাকফুটে যাচ্ছে, আস্তে আস্তে করে ব্যাকফুটে যাচ্ছে এবং যেতে বাধ্য। কারণ সবাই অ্যালাইন্ড হবে না এগুলিতে। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে 18-20 কোটি মানুষ, সেখানে একটা যুদ্ধ লাগলে বিশাল বড় একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ক্রিয়েট হবে অবভিয়াসলি। সো এই দায়ভার কেউ নিবে না। অলরেডি পশ্চিমা বিশ্ব ওই ইসরায়েলকে নিয়ে অনেক পেইনের মধ্যে আছে, এখন আর নতুন একটা পেইন খাড়া করতে চাইবে না। সো যে কারণে যে উদ্দেশ্য নিয়ে ডক্টর ইউনুস আমেরিকাতে গিয়েছেন, সেই উদ্দেশ্য উনি অ্যাকচুয়ালি হাসিল করতে পারবেন না। ওনার সাথে খুব একটা কেউ দেখা করবে না। আমি যতটুকু জানি উনি নিউ ইয়র্কে বেশ অনেকজনের সাথে মিটিং করার জন্য সময় চেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন তার দলের লোকজন। এবং কিছুদিন আগে বলেছিলাম যে ইভাঙ্কা ট্রাম্পের সাথে একটা সিটিং করার জন্য, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে, তার সাথে সিট করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন এবং ইভাঙ্কা ট্রাম্প এটাকে ডিনাই করেছেন যতটুকু আমি জানি। এবং ভবিষ্যতে তার সাথে কেউ মিট করবে এটা আমার মনে হয় না খুব পসিবল। হ্যাঁ, নিউ ইয়র্কে এই ধরনের সিন দেখবেন, যে অমুকের সাথে দেখা হচ্ছে, তমুকের সাথে দেখা হচ্ছে, ফখরুল সাহেব পাশ দিয়ে হাঁটছে বডিগার্ড হিসেবে। নিউ ইয়র্কে যে বাঙালি মানুষ, বাংলাদেশিরা জড়ো হয়ে আছেন যে জামে দিয়ে টাইম মতো মানে চিপাই গিয়ে ধরার জন্য, এই ভয়ে এতগুলি বডিগার্ড নিয়ে গেছেন, কিন্তু কোনো লাভ হবে না। দিস ইজ সো এম্বারাসিং যে বাংলাদেশের একজন সরকার প্রধান আমেরিকাতে গিয়েছেন এবং এখন ওখানে অপমানিত হবেন। কীভাবে অপমানিত হবেন? কারণ সবাই ওনাকে ইউনুস বিন লাদেন করে ডাকবেন, রাইট? উনি যা রাস্তা দিয়ে যাবেন, ইউনুস বিন লাদেন করে চিৎকার করবেন, টেরোরিস্ট ইউনুস, টেরোরিস্ট হেই, টেরোরিস্ট সেই, এবং তার সাথে যারা যারা আছে তারাও টেরোরিস্ট হিসেবেই হয়ে যাবে। ইউনুসকে এখন সবাই টেরোরিস্ট হিসেবেই বলে, জঙ্গি হিসেবেই বলে। এটা মানে একেবারে লিখে রাখতে পারেন যে স্যার ইউনুস এখন ইউনুস বিন লাদেন। এইভাবেই চলছে, তাকে নিয়ে এইভাবেই ঠাট্টা তামাশা চলছে বিভিন্ন লেভেলে।
আমি তো মাঝে মধ্যে চিন্তা করি যে উনি আসলে এই যে আমেরিকা গেলেন, নিউ ইয়র্কে গেলেন, এই জাতিসংঘের ওখানে 10 দিন থাকবেন, উনি কি আসলে ব্যাক করতে পারবেন নাকি ওখানে আর আসবেন না, উনি চলে যাবেন অন্য কোনো দেশে, ওখান থেকে ফ্রান্সে চলে যাবেন বা ওনার যেখানে থাকার কথা ওখানে চলে যাবেন। আমি গত কয়েকদিন ধরে এটা খুব ডিপলি চিন্তা করছিলাম যে আসলে কি উনি ফিরতে পারবেন কিনা, ব্যাক করতে পারবেন কিনা, এর মধ্যে যদি কোনো কাহিনী হয়ে যায় বাংলাদেশে, এর মধ্যে যদি তার ক্ষমতা হাতছাড়া হয়ে যায় তাহলে কি হবে। উনি তো ফখরুল সাহেবদেরকে নিয়ে গেছেন কিন্তু বাকিদেরকে তো নিয়ে যান না। হ্যাঁ, শফিক তৌফিক এরা গেছে, এরা সাথে সাথেই থাকবে, কারণ বাংলাদেশে যদি কোনো কিছু উল্টা হয়ে যায় এদের তো বাঁচতে হবে, রাইট? কিন্তু বাকিদের কি হবে? এই যে এনসিপির এত ছোট ছোট লেদা লেদা নেতা পাতি যেগুলি আছে, শিশু নেতা, এদের কি হবে? মানে এরা কই যাবে? এদেরকে কি কেউ প্রোটেক্ট করবে? এদেরকে কি কেউ সেফ এক্সিট দিবে, সেফ হেভেন দিবে? আমার তো মনে হয় না। কারণ আমি যতটুকু জানি বাংলাদেশে যারা লাল প্রোফাইলধারী ছিল বা এখনও আছে বা অতীতে লাল লাল প্রোফাইল পিক দিয়ে ঘোরাঘুরি করতেছিল, অনেক বড় বড় কথা বলছিল এবং তাদের কার্যক্রম চালাচ্ছিল, তাদেরকে কোনো দেশ নাকি এখন ভিসা দিতে চাইতেছে না। বাংলাদেশে দেখেন সব ধরনের ভিসা অ্যাকচুয়ালি বন্ধ ইন এ ওয়ে। আরব আমিরাত বাংলাদেশে ভিসা ব্যান দিয়ে দিয়েছে, ওই যে আরও কয়েকটা যুদ্ধ বিধ্বস্ত টেররিস্ট প্রবলেম আছে এরকম দেশের মতো। এরপরে ধরেন আমেরিকা এখন কোনো ভিসাই দিচ্ছে না। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন আমেরিকার ভিসার জন্য, দেখবেন আগামী বছরের আগে কোনো অ্যাপয়েন্টমেন্টই পাবেন না। ব্রিটিশ ভিসা কয়টা দিচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, খুব রেয়ার। কিছু কিছু স্টুডেন্ট ভিসা দিচ্ছে, তাও খুব মেপে মেপে দিচ্ছে। আর তেমন কোনো ভিসা আমার জানার মতো দিচ্ছে না। ইউরোপও সেম কেস, অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যাচ্ছে না। এগুলো একটা ওয়ে, লাইক ভিসা হল্ট করে রাখার, স্টল করে রাখার। আগে যেখানে ওই সিঙ্গাপুরের ভিসা মনে হয় 2-3 দিনে পাওয়া যেত, এখন নাকি সিঙ্গাপুরের ভিসাও হচ্ছে না। মানুষ যে এমনি বেড়াতে যায়, ওই ভিসাও নাকি খুব খুব সময় নিয়ে হচ্ছে, ওরা খুব ডাউটের মধ্যে আছে। থাইল্যান্ডের ভিসা তো বন্ধই মনে হয় এক রকমের। এরপরে আছে হচ্ছে ইন্ডিয়ার ভিসাও তো কাইন্ডা কাইন্ডা শাট অফ। মানে বাংলাদেশিদের যাওয়ারও জায়গা নেই কোথাও। অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, সব জায়গায় একটা মারমার কাটকাট অবস্থা। সব জায়গায় বাংলাদেশিদেরকে নিয়ে অ্যালার্ট দিচ্ছে। কানাডা তো অ্যালার্টই, মানে টেরোরিজম নিয়ে অ্যালার্টই একটা ইস্যু করে ফেলেছে কয়েকদিন আগে, আপনারা দেখেছেন। সো সব জায়গায় এই স্যার ইউনুসের মতো ইন্টারন্যাশনাল প্লেয়ারের কারণে বাংলাদেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টস যারা আছে, তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে গেছে। আর লাল প্রোফাইল থাকলে তো সে ভিসা পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমার মতে। লাল প্রোফাইল যদি তার প্রোফাইলে দেখছে, ওরাও তলে তলে উপরে উপরে যতই আপনাদের সাপোর্ট করুক বা এই সমস্ত লাল প্রোফাইল পিক এনসিপি এদেরকে সাপোর্ট করে এদের ক্ষমতায় বসা, কিন্তু তলে তলে ওরা তো জানে ভাইরে ভাই এগুলি বাংলাদেশেই থাকুক, ওখানে ওদেরকে আমরা দেখিয়ে টাকা পয়সা দিয়ে রাখি, কিন্তু এদেরকে আমাদের দেশে আনা যাবে না, এগুলি জঙ্গি সন্ত্রাসী, নো ওয়ে এদেরকে আমরা স্টুডেন্ট ভিসা দিয়ে আমাদের দেশের 12টা বাজাবো। এরপরে শুনেছেন নিশ্চয়ই যে আমেরিকাতে H1B ভিসা যেটা আছে, যেটা ওয়ার্ক ভিসা টাইপের, মানে হাইলি স্কিল প্রফেশনালদের জন্য, সেই H1B ভিসায় এখন $1 লাখ মতো একটা ফি লাগিয়েছে, যেটা যে কোম্পানি হায়ার করবে তাকে দিতে হবে। তার মানে হচ্ছে যে এটা যখন অ্যাক্টিভেট হবে এই লটা, এই রুলটা, সেদিন থেকে অনেক বাংলাদেশি যারা H1B ভিসায় আছেন তারা চাকরি হারাবেন এবং শেষ পর্যন্ত তাদেরকে ব্যাক করতে হবে। যদিও এটার সাথে স্যার ইউনুসের কোনো সম্পর্ক নাই, মানে এটাতে তাদের কোনো নাই, এটা আমেরিকান একটা পলিসি। বাট আমি জাস্ট যেটা দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে মরার উপর খরার ঘায়ের মতো এই ধরনের পলিসিগুলিও আসছে। এমনিতেই বাংলাদেশিদেরকে আটকে রাখা হচ্ছে, তার উপরে হচ্ছে নতুন নতুন ভিসা রেস্ট্রিকশন, সেই বাংলাদেশি স্টুডেন্টদের একেবারে লাড়ালাপ্পা অবস্থা। মোটামুটি এটা শিওর থাকতে পারেন যে স্যার ইউনুস তার বডিগার্ড ফখরুল সাহেবকে নিয়ে আমেরিকাতে গিয়ে খুব একটা বেশি কিছু অ্যাচিভ করতে পারবে না। আমার মতে উনি গ্লোবাল স্টেজে খুব একটা লজ্জাও পেতে পারেন। আমি এটাকে অসম্ভব কিছু বলবো না। আই ডোন্ট নো হাউ ইজ গোনা হ্যাপেন ওর কীভাবে হবে, বাট ইটস আ শেম যে তার সাথে ফখরুল সাহেবও গিয়েছে। আমার মতে এটা আননেসেসারি ছিল। ফখরুল সাহেবকে আমি যতই প্যারা দিই, যতই খোঁচা মারি, যতই ইয়ে করি, কিন্তু অসম্মান তো আর করি না, তাই না? হ্যাঁ, একটু পলিটিক্যালি কুতাকুতি তো আছেই, এটা তো আমরা করতেই পারি। এটা তো উনিও জানে, আমিও জানি, উনিও পারবেন, উনিও চান্স পেলে একটা গুতা মারবেন, এরকম না? তো ওইটা করতেই পারি, কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল লিডার, একজন বাংলাদেশি হিসেবে, পলিটিক্যাল লিডার হিসেবে উনি তো একজন সজ্জন ব্যক্তি। ওনার এত নিচে নামা উচিত হয় নাই। ইউনুসের বডিগার্ড হওয়াটা ওনার উচিত হয় না। এটা খুবই অন্যায় হয়েছে, এবং এটা খুবই অন্যায় বলতে কি, এটা বিএনপির জন্য, বিএনপির ইমেজের জন্য, মানে যেতটুকু ইমেজ আছে আর কি। এখন মানে বিএনপি তো আসলে তারেক ভাইয়া তো বিএনপিকে ছাড়কার করে দিছে। এখন যতটুকু তাও এই ফখরুল সাহেবের মতো মানুষরা বিএনপির একটা ইমেজ ধরে রেখেছিল, সেটাও এখন শেষ হয়ে গেল, সেটাও এখন নাই হয়ে গেল, বডিগার্ডের দল হয়ে গেল বিএনপি। মানে হোয়াট দ্য হেল। সামনের দিনগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। কি হবে, কি হতে যাচ্ছে, কি হবে না, এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, অ্যাজ আই সেড। সো আমাদের আসলে নজর রাখতে হবে, কিন্তু সবার আগে
একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ এখন এমন একটা দিকে যাচ্ছে যেটা খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে, এবং এইটাকে প্রিভেন্ট করার পাওয়ার একমাত্র বাংলাদেশের সাধারণ মানুষের আছে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি আছে। আন্ডার এনি সার্কামস্টেন্সেস আপনাদেরকে আর কেউ বাঁচাতে আসবে না। যারা স্বাধীনতার পক্ষের শক্তি তারাই বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করবে সবসময়, এবং সবসময় করে আসছে। সো ভালো মতো ঠান্ডা মাথায় এগুলি চিন্তা করে দেখবেন, এবং যদি কোনো দিন সে সময় আসে ওই সময় আপনারা অবশ্যই রেসপন্ড করবেন আপনাদের মানে চিন্তা ভাবনা দিয়ে, আপনাদের কাজে কর্মে, আপনাদের অ্যাক্টিভিটিস দিয়ে, আপনাদের হাত পা দিয়ে। ইউ মাস্ট, আদারওয়াইজ বাংলাদেশ কিন্তু হারাবেন, হাতছাড়া হয়ে যেতে পারে আপনার এই সোনার দেশ। হ্যাভ এ গুড ওয়ান।